আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ক্যাডার উচ্চ বিদ্যালয়। তোমরা যারা ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের শিক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটা উপভোগ করার সময় অবশ্যই তোমরা তোমাদের হিসাব বিজ্ঞান বই খাতা কলম নিয়ে বসো এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আমরা আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হিসাব বিজ্ঞানের জন্য সবচেয়ে বেশি জরুরি। আমি মনে করব সবচেয়ে বেশি জরুরি যে ডেবিট ক্রেডিট আমরা কীভাবে নির্ণয় করি। সেই ডেবিট ক্রেডিট নির্ণয়ের এটাকে বলা হয় স্বর্ণসূত্র। ডেবিট ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র। তো তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসো এবং আজকের এই ক্লাসটা উপভোগ করো। না বুঝলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আমরা এটা বুঝতে পারিনি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমি একটা চার্ট দিয়েছি দ্বিতীয় অধ্যায়ের আলোকে। আসলে যে দ্বিতীয় অধ্যায় না, এটা প্রত্যেকটা অধ্যায় তোমার লেনদেন, দ্রব্য দাখিলা পদ্ধতি, তারপর জাবেদা, নগদান বই, যেটাই করো না কেন তোমাকে এই জিনিসটা জানতে হবে বা এই জিনিসটা সম্পর্কে তোমার ভালো একটা ধারণা থাকতে হবে। যদি ভালো ধারণা না থাকে তাহলে কিন্তু তোমার পক্ষে যে লেনদেনগুলোর যে দুটা পক্ষ রয়েছে লেনদেনের মধ্যে, ডেবিট এবং ক্রেডিট পক্ষ, সেটা নির্ণয় করা তোমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। সুতরাং আমি বলবো তোমরা অবশ্যই এই চার্টটা একটু ভালো করে খাতায় নোট করে নেবে। আমি তোমাদেরকে সময় দিলাম, তোমরা নোট করে নাও। তো আসো তোমরা নোট করে নেবে, আমি তোমাদেরকে সময় দেবো পরে আবারও যদি কারো যদি নোট না হয়। তা আসি আমরা এই জিনিসটা একটু খেয়াল করি। আমি এ পাশে লিখলাম ডেবিট, এ পাশে লিখলাম ক্রেডিট, এ পাশে লিখলাম ডেবিট, এ পাশে লিখলাম ক্রেডিট। তারপর আমি লিখলাম সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। অর্থাৎ হিসাব বিজ্ঞান মেইনলি যে জিনিসগুলোকে নিয়ে কাজ করে সেই জিনিসগুলো হলো 5 ধরনের। সম্পদ নিয়ে কাজ করে, ব্যয় নিয়ে কাজ করে, দায় নিয়ে কাজ করে, আয় নিয়ে কাজ করে এবং মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করে। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাবটা হলো 5 ধরনের। আধুনিক পদ্ধতিতে হিসাবটা হলো 5 ধরনের। এই 5 ধরনের হিসাব নিয়েই হিসাব বিজ্ঞান কাজ করে। তুমি একজন হিসাব বিজ্ঞান ছাত্র হিসেবে তোমাকে এই 5 ধরনের হিসাব নিয়মিত করতে হবে। একজন ব্যবসায়ী অবশ্যই এই 5 ধরনের হিসাব সে করে, নিয়মিত করে, এবং তাকে এই 5 ধরনের হিসাব করতে হবে। তো আসো আমি যদি এই 5 ধরনের হিসাব করি, আমি কিভাবে এই 5 ধরনের হিসাব করব? তাহলে যখন তুমি ব্যবসায়ের মধ্যে যখন একটা লেনদেন সংঘটিত হয়, সেই লেনদেনটা সংঘটিত হওয়ার পরে এগুলোকে হিসাবের বইতে তারিখের ক্রমানুসারে ডেবিট এবং ক্রেডিট পক্ষকে আলাদা আলাদা করে শ্রেণীবদ্ধকরণ করা হয় বা লিপিবদ্ধ করা হয়। তুমি এখন যদি যে লেনদেনটা সংঘটিত হবে সেই লেনদেনটা যদি ডেবিট এবং ক্রেডিট পক্ষ সঠিকভাবে শ্রেণীবদ্ধ করা না হয় বা ডেবিট এবং ক্রেডিট পক্ষ নির্ণয় করে এগুলোকে যদি লিপিবদ্ধ করা না হয়, তাহলে ওখান থেকে ভুল হবে এবং ওই ভুলের আলোকে হিসাবের যে বাকি যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যেও ভুল হবে। সো এই ভুল থেকে রক্ষা পাওয়ার জন্য বা এই ভুল না হওয়ার জন্য আমাকে অবশ্যই ডেবিট এবং ক্রেডিট পক্ষ সঠিকভাবে নির্ণয় করতে হবে। তাহলেই আমার হিসাবের বইগুলো শুদ্ধ হবে এবং সঠিক হবে। সো শিক্ষার্থীরা আসো, আমি এদিকে দেখলাম ডেবিট, এদিকে দেখলাম ক্রেডিট, এবং এবার আসো সম্পদ বৃদ্ধি। তাহলে ডেবিট, সম্পদ হ্রাস, ক্রেডিট। সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হবে, সম্পদ হ্রাস হলে ক্রেডিট হবে। অর্থাৎ ব্যবসায় যদি কোনো সম্পদের আগমন ঘটে তাহলে সম্পদ হিসাব ডেবিট হবে, আর ব্যবসায় থেকে যদি কোনো সম্পদ চলে যায় তাহলে সম্পদ হিসাব ক্রেডিট হবে। এবার আমাকে চিনতে হবে সম্পদজাত হিসাব কোনগুলো। তাহলে সম্পদজাত হিসাবগুলো হচ্ছে যে সম্পদজাত হিসাব হাতে নগদ টাকা সম্পদ, ব্যাংক জমা টাকা সম্পদ, দেনাদার সম্পদ, অর্থাৎ বকেয়া আয়। দেনাদারটা হলো কি? বকেয়া আয় সম্পদ। আবার সম্পদ বাড়বে কেমনে? সম্পদ বাড়বে যে যদি ব্যবসায়িক সম্পদ কেনা হয় তাহলে সম্পদ বাড়বে, সম্পদ ব্যবসা থেকে বিক্রি করে দিলে সম্পদ কমে যাবে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো তাহলে সম্পদ বেড়ে গেল, আবার পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো তাহলে সম্পদ কমে গেল। অর্থাৎ সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে সম্পদের পরিমাণ, ব্যবসায়ের সম্পদের পরিমাণ বাড়ে বা কমে। তারপর আমরা লিখলাম ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় হ্রাস ক্রেডিট। ব্যয় বৃদ্ধি ডেবিট, ব্যয় কীভাবে বাড়ে? ব্যয় জাতীয় হিসাব কোনগুলো? তাহলে পণ্য ক্রয়, বেতন, মজুরি, ভাড়া, কমিশন প্রদান, বাটা প্রদান, কুরিন, অনলাইন পাওনা, অফিস ভাড়া, শোরুম ভাড়া, বিদ্যুৎ বিল, অফিস কর্মচারীর বেতন, এইগুলো হচ্ছে ব্যয় জাতীয় হিসাব। যখন এই ব্যয়গুলো হয় তখন ব্যয় বৃদ্ধি পায়।
এইগুলোর মাধ্যমে কি হয়, ব্যয় বৃদ্ধি পায়। অর্থাৎ ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় বৃদ্ধি ডেবিট হবে। এবার পাশাপাশি ব্যয় যখন হ্রাস পায় তাহলে ব্যয় ক্রেডিট হবে। তাহলে ব্যয় কীভাবে বৃদ্ধি পায়, আবার একটা জিনিস খেয়াল করো, ব্যয়ের সাথে কিন্তু সম্পদের সম্পর্ক আছে। বলতে কীভাবে, যখন তুমি ব্যয় পরিশোধ করবে সেই ব্যয়ের সাথে তোমাকে নগদ টাকা দিতে হবে, আর নগদ টাকাটা কি, সম্পদজাত হিসাব। তাহলে ব্যয় বৃদ্ধি পেলে ব্যয় ডেবিট হবে, আবার ব্যয়ের সাথে কী যাবে, আমার সম্পদ যাবে, অর্থাৎ সম্পদ হ্রাস পাবে। সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট হবে। তাহলে আমরা বুঝলাম যে কি, ব্যয় পণ্যদ্রব্য ক্রয়ের মাধ্যমে কি হয়, ব্যয় বৃদ্ধি পায়। এছাড়া পণ্যদ্রব্য ক্রয়ের সময় যে ব্যয়গুলো হয় সেগুলো কিন্তু কি ব্যবসায়ের ব্যয় হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ এ কারণে কি হবে, ব্যয় বৃদ্ধি পাবে। ব্যয় হ্রাস পায় কীভাবে, আসো, ব্যবসায়ের জন্য পণ্য ক্রয় করা হলো, কোনো কারণে পণ্যগুলো কোনো কারণে ফেরত দেওয়া হলো। তাহলে আমি খেয়াল করো, একটা উদাহরণ দিচ্ছি, আমি 20,000 টাকার পণ্য ক্রয় করা হলো, কোনো কারণে ওখানে 2,000 টাকার পণ্য নষ্ট ছিল। তাহলে কী করলাম, আমি ওই 2,000 টাকার পণ্য আমি যে বিক্রেতাকে ফেরত দিয়ে দিলাম। সেক্ষেত্রে কী হবে, তাহলে 20,000 টাকার পণ্য কিনেছি, কিন্তু ওখান থেকে 2,000 টাকার পণ্য আমি ফেরত দিয়ে দিয়েছি। তাহলে বাকি থাকে কত, 18,000। তাহলে আমি তাকে পরিশোধ করার সময় তাকে আমি দেবো কত, 18,000, আর 2,000 টাকা দেবো না। অর্থাৎ এক্ষেত্রে কী হচ্ছে, আমার ব্যয়টা হ্রাস পাচ্ছে। তাহলে এক্ষেত্রে ব্যয় হ্রাস পেলে ব্যয় ডেবিট হবে, অর্থাৎ ক্রয় ফেরত হিসাব ডেবিট হবে এবং পাওনাদার হিসাব ক্রেডিট হবে। আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। আয় হ্রাস ডেবিট, আয় বৃদ্ধি ক্রেডিট। সমস্ত ধরনের আয় জাতীয় হিসাব ক্রেডিট হবে, সাধারণত ব্যবসায়ী প্রত্যক্ষ আয় বলতে আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান রয়েছে তাদের ক্ষেত্রে বিক্রয়টা হয় সবচেয়ে বড় আয়, এবং অর্থাৎ এটা প্রত্যক্ষ আয়। এই প্রত্যক্ষ আয় বাড়লে আয় কী হবে, ক্রেডিট হবে। অর্থাৎ বিক্রয় জাতীয় হিসাবগুলো কী হবে, ক্রেডিট হবে। আর তাহলে বিক্রয় বাড়ার কারণে কি হয়েছে, আয় বৃদ্ধি পেয়েছে। তাহলে আয় বৃদ্ধি পেলে কি হবে, আয় ক্রেডিট হবে। আর পাশাপাশি আয় হ্রাস পায় কীভাবে, আমরা যদি বিক্রয়টাকে আবার পণ্য বিক্রি করছি, বিক্রি করার কারণে কোনো কারণে পণ্য আমার কাছে ফেরত চলে আসছে, তাহলে এক্ষেত্রে কী হবে, বিক্রি করার কারণে যখন পণ্য ফেরত চলে আসছে, আমি তার কাছে যত টাকা পাবো তার চেয়ে সে আমাকে কম দেবে, কারণ কি, কিছু পণ্য আমার কাছে ফেরত চলে আসছে। অর্থাৎ এক্ষেত্রে আমার আয় হ্রাস পেয়েছে। আর আয় হ্রাস পেলে কী হবে, ডেবিট হবে। অর্থাৎ এক্ষেত্রে আমি কী করবো, বিক্রয় ফেরত হিসাব ডেবিট করবো এবং বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট করবো। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি কীভাবে আয় হ্রাস পায় এবং কীভাবে আয় বৃদ্ধি পায়। এবং তারপর আসে আমার দায় হ্রাস ডেবিট, দায় বৃদ্ধি ক্রেডিট। দায় বৃদ্ধি কীভাবে হয়, বাকিতে পণ্য ক্রয় করার কারণে বা কোনো খরচ যদি বাকি থেকে যায়, বকেয়া থেকে যায়, সেক্ষেত্রে আয় বৃদ্ধি পায়। কোনো খরচ যদি ব্যবসায়ী কোনো খরচ বকেয়া থেকে দেয় বা বাকিতে যদি আমি কোনো পণ্য বিক্রি করি, সেক্ষেত্রে কী হয়, আমার দায় বাড়ে, অর্থাৎ খরচ বকেয়া দায় হবে। অর্থাৎ এক্ষেত্রে আমার কী বাড়ছে, দায় বাড়ছে। পাশাপাশি দায় হ্রাস পায় কীভাবে, যখন দায়টা আমি পরিশোধ করে দেবো। যেমন বকেয়া বেতন পরিশোধ করলাম, তাহলে আমার দায় হ্রাস পেয়েছে। পাওনাদার কাছে আমার কাছে টাকা পাবে, বাকিতে পণ্য ক্রয় করেছি, সেটা আবার কী করে দিয়েছি, আমি এটা পরিশোধ করে দিয়েছি। সেক্ষেত্রে কী হয়েছে, আমার পাওনাদার পরিমাণ হ্রাস পেয়েছে। অর্থাৎ বকেয়া খরচ যদি পরিশোধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে কী হয়, আমার দায়ের পরিমাণ হ্রাস পায়। আর খরচ যদি বকেয়া থেকে দেয়, সেক্ষেত্রে আমার দায়ের পরিমাণ বৃদ্ধি পায়। মালিকানা সত্ত্ব হ্রাস এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি ক্রেডিট, মালিকানা সত্ত্ব হ্রাস ক্রেডিট। অর্থাৎ এক্ষেত্রে মালিকানা সত্ত্ব বাড়ে কী হবে, মালিকানা সত্ত্ব মানে বুঝো, হ্যাঁ, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে যে কি, মালিকের অধিকার, মানে যেটার উপরে মালিকের কি রয়েছে, অধিকার রয়েছে। মালিকের ব্যবসায়ের মধ্যে 3টা জিনিসের উপর মালিকের অধিকার রয়েছে, এটা খুদ মালিকেই পাবে। একটা মূলধন, সেটা মালিকের অধিকার, সে মালিকেই পাবে। একটা মুনাফা, অর্থাৎ মালিক ব্যবসায়কে মূলধন দিয়েছে কিসের জন্য, মুনাফার জন্য। সে মুনাফাটা কী পাবে, মালিকেই পাবে। অর্থাৎ মুনাফার সম্পূর্ণ অধিকার একমাত্র কে, মালিক। তারপর মূলধন পাবে, মুনাফা পাবে, আর একটা হলো যে সঞ্চিতটাও কে পাবে, মালিক পাবে। অর্থাৎ ব্যবসা করার সময় মালিক কী করে, অনেক সময় ব্যবসায় যদি দেখা যায় যে ব্যবসায়ের মধ্যে বিভিন্ন সময় লাভ লোকসান জড়িত থাকে, লাভ লোকসান হবে, তাহলে এই লাভ লোকসান থেকে রক্ষা পাওয়ার জন্য মালিক কী করে, একটা কাজ করে মালিককে, সেটা হলো কি, সে মুনাফা যা করে, মুনাফার সম্পূর্ণ অংশটা সে কী করে না, ভোগ করে না। সেটা কী করে, সে মুনাফার কিছু অংশ প্রতি মাসে বা একটা নির্দিষ্ট অংশ সে একটা আলাদা একটা ফান্ডে জমা রেখে দেয়, যদি কখন তার মূলধনের প্রয়োজন হয় বা তার যদি কখন লস হয়, সে লসের হাত থেকে বা সে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে একটা সঞ্চিত তহবিল করে। এই সঞ্চিত তহবিলের মালিকও কিন্তু কি, মালিক। অর্থাৎ মালিক, মূলধন, মুনাফা, সঞ্চিত, এই 3টা জিনিস পাবে। তাহলে আসো, মূলধন কার, মালিকের। মূলধন যদি নিয়ে দেয়, তাহলে ব্যবসায়ের মূলধন হ্রাস পাবে, অর্থাৎ মালিকের সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ মালিক এক্ষেত্রে ব্যবসার মধ্যে কোনো মূলধন পাবে না। তারপর আবার
মূলধন খাটিয়ে মালিক মুনাফা অর্জন করেছে, তাহলে মালিক মুনাফা যেহেতু অর্জন করেছে, তাহলে এই মুনাফা পাবে কি? তাও মালিক। কীভাবে? মালিক পাবে। তাহলে এই মূলধনটা যেহেতু মালিক পাবে, তাহলে মালিকের অধিকার কি? মালিকানা সত্ত্ব। অর্থাৎ মুনাফা হওয়ার কারণে এক্ষেত্রে মালিকানা সত্ত্ব কী হবে? বৃদ্ধি পাবে। আর মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হবে। অর্থাৎ মালিকানা সত্ত্বের সাথে আয়ের সম্পর্ক, ব্যয়ের সম্পর্ক। মালিকানা সত্ত্বের সাথে কার সম্পর্ক? আয়ের সম্পর্ক এবং ব্যয়ের সম্পর্ক। এটা জিনিস খেয়াল রাখবা। এই জিনিসটা খেয়াল রাখলে হয়ে গেল। যদি আয় বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব বাড়বে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। মালিকানা সত্ত্বের সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই। মালিকানা সত্ত্বের সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই। মালিকানা সত্ত্বের সাথে শুধু সম্পর্ক আয় এবং ব্যয়ের। আয় এবং ব্যয়ের। তো শিক্ষার্থীরা তোমরা এই চারটা ভালো করে মনে রাখবে না, এটা সারা জীবন মনে রাখবে। তুমি যদি অ্যাকাউন্টিংয়ের ছাত্র, তুমি যদি হিসাব বিজ্ঞানের ছাত্র, তুমি হিসাব বিজ্ঞানের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য তোমাকে এই চারটা তোমাকে মনে রাখতে হবে, এই চারটা তোমাকে জানতে হবে। যদি জেনে রাখো তোমার জন্য লাভ হবে। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আমরা কীভাবে বিভিন্ন যে 5 ধরনের হিসাব রয়েছে, সম্পদ, আয়, দায়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব, এই 5 ধরনের হিসাবে কীভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো। এই ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য এই স্বর্ণ সূত্রটা তোমরা খাতায় লিখে রাখবে। তো আজকে এই পর্যন্ত। তোমরা যদি কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সোমবারে যে আমার ক্লাস রয়েছে সেই সোমবারের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে এবং সবাই আব্বু আমার কথা শুনবে, ছোটোকে স্নেহ করবে, বড়কে শ্রদ্ধা করবে এবং প্রতিদিন একটা করে ভালো কাজ করবে। এই একটা ভালো কাজ তোমার জীবনের 365 দিনে 365টা ভালো কাজ হবে। সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।